আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নোয়াখালী এক্সপ্রেস এই বিপিএলে প্রথমবার এসেছেন এবং এসে ভক্তদের আশা জাগিয়েছিলেন, কিন্তু শেষমেশ সেই আশায় পানি ঢেলে নোয়াখালী এক্সপ্রেসের করুণ দশা। কেননা এক্সপ্রেস ট্রেনটি লোকাল ট্রেনে পরিণত হয়েছে, যদিও শেষ দুই ম্যাচে তারা জয়ের মুখ দেখেছে এবং ভক্তদের কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে। ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ নিয়ে কথা বলবো, কিন্তু নোয়াখালী এক্সপ্রেসকেই বা আমি কেন টানলাম এই ম্যাচের আলোচনায়? কেননা ঢাকা ক্যাপিটালসের বর্তমান যেই অবস্থা নোয়াখালী এক্সপ্রেসের চেয়ে কোনো অংশে কম কিনা। কেননা এই দুই দলের অবস্থা এখন পয়েন্ট টেবিলের তলানিতে, শুধুমাত্র রান রেটের ব্যবধানের কারণে একজন উপরে একজন নিচে। দুইটি দলই 8টি করে ম্যাচ খেলেছেন, 6টি করে ম্যাচ পরাজয় এবং দুই দলের 2টি করে ম্যাচের উইন এবং 4 করে পয়েন্ট সংগ্রহ করেছেন। শুধুমাত্র পার্থক্যটা একই জায়গায়, নোয়াখালী এক্সপ্রেস টানা 6 ম্যাচে পরাজয় এবং ঢাকা ক্যাপিটালস তারা মাঝখানে 2টি ম্যাচ জয়লাভ করেছে। তবে এই ম্যাচে আলোচনা করার মতো কয়েকটা জায়গা রয়েছে, সেখানেই আমরা আসতে পারি। রিপন মণ্ডল শেষ ওভারে শেষ চমক, যখন অনেকেই ম্যাচটা দেখা বন্ধ করে দিয়েছিলেন, কেননা আর তো 2-3টা বল বাকি রয়েছে। ঢাকা ক্যাপিটালস আর কত রানই বা যুক্ত করতে পারবে তাদের স্কোর শিটে 131, এবং সেখানেই আটকে রয়েছে। শেষ 3 বলে 3টি উইকেট রিপন মণ্ডল হ্যাট্রিক করলেন। কি চমৎকার পারফরমেন্স রিপন মণ্ডল করলেন এই ম্যাচে এসে, কেননা গত ম্যাচে যখন রিপন মণ্ডল 50 ঊর্ধ্ব রান খরচ করেছেন তার 4 ওভারের যে স্পেল, সেখানে সেই রিপন মণ্ডল এই ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছেন। রিপন মণ্ডল এই বিপিএলে কিংবা এর আগে তিনি চমৎকার পারফরমেন্স করছেন, তার ইয়র্কারগুলো চমৎকার হচ্ছে। সকল আলোচনা, সেই আলোচনা গত ম্যাচে রিপন মণ্ডলের পারফরমেন্সে বিলীন হয়ে যাচ্ছিল, কিন্তু সেই রিপন মণ্ডল তাকে নিয়ে আলোচনা করতে বাধ্য করেছেন এই ম্যাচেও। এই ম্যাচে আরও একটা জিনিস নজর কেড়েছে, সেটা হচ্ছে উসমান খানকে তারা পাকিস্তান থেকে উড়িয়ে এনেছেন ঢাকা ক্যাপিটালস, এবং 3টার সময় তিনি বাংলাদেশে ল্যান্ড করেছেন, 6টার সময় তিনি ম্যাচ খেলেছেন। 2টি ছক্কা 5টি 4, এবং যেই 41 রানের ইনিংস, এতটা জার্নি ক্লান্তি, সেই ক্লান্তি সব কিছু ভুলে মাঠের পারফরমেন্সে উসমান খান অনবদ্য। কিন্তু ঢাকা ক্যাপিটালসের দিনটা আজকে ছিল না, বাকি ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে পারেনি বলেই ঢাকা ক্যাপিটালসের এরকমের ধরাশয়ী অবস্থা। এবং শেষমেশ সংগ্রহটা যখন 150+ হওয়ার সম্ভাবনা ছিল, সেটাও রিপন মণ্ডলের 3টি ডেলিভারিতে সব বিলীন হয়ে যায়। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স উড়ন্ত শুরু করেছেন। মোহাম্মদ ওয়াসিমের যেই 22 রানের ইনিংস, তার পাশাপাশি তানজিদ হাসান তামিম 76 রানের যে ইনিংস, রাজশাহী ওয়ারিয়র্সকে আর কেউ আটকাতে পারবে এই ম্যাচে, সেটা এই দুই ওপেনারের ব্যাটিংয়ের পরে কেই বা কল্পনা করবে। তবে মোহাম্মদ ওয়াসিম যেভাবে আউট হয়েছেন, তার সেই আউট হওয়ার কথা অনেকেই ভাবছিলেন না, কেননা শামীম হোসেন পাটোয়ারি যেভাবে তিনি উড়ে গিয়ে ক্যাচটা ধরেছেন বাজ পাখির মতো, অনেকেই এই ক্যাচটাকে এই বিপিএলের সেরা ক্যাচ বলে আখ্যায়িত করছেন। তবে সেটাই হয়তোবা হতে যাচ্ছে। এরকমের ক্যাচ এর আগে আমরা দেখতে পারিনি, এরপরে এই বিপিএলে আর দেখতে পারবো কিনা সেটাও অনেকে সন্দেহ পোষণ করেন। তবে তানজিদ হাসান তামিম, তাকে নিয়ে একটু আলোচনা করতেই হয়। তামিম ইকবালের অবসরের পরে আরেক তামিম যেন সেই তামিমকে ছাড়িয়ে যাবেন কয়েক গুণ, সেটা তো ভক্তরা আশা করতেই পারেন। তানজিদ হাসান তামিম যখন ব্যাটিং করেন, তার ব্যাটিংয়ের সময় মনে হয় যেন মাঠটা আরেকটু ছোট হয়ে যাচ্ছে। সেই ছক্কাগুলো যখন গ্যালারিতে পড়ে, মনে হয় বোলাররা হতাশ হবেন। হতাশ হতেই হয়। তানজিদ হাসান তামিম যখন ব্যাটিং করেন, এভাবেই বোলারদের হতাশ করেন, এবং ন্যাশনাল টিমে তানজিদ হাসান তামিম এই পারফরমেন্সটা ধরে রাখবে, সেটা প্রত্যেকটা তামিম ভক্ত সেটা তো কল্পনা করেনি। তবে আশা থাকবে তানজিদ হাসান তামিম এই পারফরমেন্সটা, এই ফর্মটা তিনি ক্যারি করবেন ন্যাশনাল টিমে টি-20 বিশ্বকাপে, সেটা ভক্তদের আশা এই মুহূর্তে, এবং ন্যাশনাল টিমকে চমৎকার একটা অবস্থানে টি-20 বিশ্বকাপে তিনি নিয়ে যাবেন ওপেনিংয়ের পারফরমেন্স দিয়ে। তবে রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচে ম্যাচ অব দ্য মোমেন্ট আপনার কাছে কোনটা? শামীম হোসেন পাটোয়ারির ওই ক্যাচ, নাকি তানজিদ হাসান তামিমের 76 রানের ইনিংস, নাকি রিপন মণ্ডলের হ্যাট্রিক? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।